নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালের চ্যানেলে আপনাদের স্বাগত। ফের বিএসএফ বনাম বিডিআর মালদা জেলার প্রায় 172 কিলোমিটার যে পুরো ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই সীমান্তের 18 কিলোমিটার এলাকা যেখানে ভারতের যে সীমান্তে বর্ডার রোড অর্গানাইজেশন যারা তারা ফেন্সিং অর্থাৎ বেড়া দিচ্ছে, কিন্তু গত 3 দিন ধরে মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন ধরে সেখানে উত্তেজনা। জানা যাচ্ছে যে লোকাল যে সমস্ত মানুষজন রয়েছে সেখানে চাঁপাইনবাবগঞ্জ জেলার যে শিবগঞ্জে যে এলাকা, সেখানে উন্মুক্ত এই যে সীমান্ত, সেই সীমান্তে নাকি বিডিআর সেখানে স্ট্রেঞ্জ কেটেছে, সেখানে নাকি তারা বাংকার তৈরি করেছে। কি করতে চাইছে বাংলাদেশ একদিকে, এবং অন্যদিকে যে এইটা কেন, এটা কি এই যে একদিকে বাংলাদেশে যেমন সব কিছুতে গত 15 বছর আমরা দেখেছিলাম যে বঙ্গবন্ধুর কথা অন্য সকলেই ছিলেন ব্রাত্য, তেমনি ভারতের যে অবদান বাংলাদেশ যে স্বাধীন হওয়ার জন্য সেই অবদানকেও কি সেভাবে তুলে ধরা হয়েছে এপার হোক বা ওপার বাংলার যে সমস্ত তরুণ প্রজন্ম আগামী প্রজন্মের কাছে? এটাই কি আজকের যে এই সমস্যা, সেটাই কি কারণ? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদা, স্বাগত। অর্কদা, যেটা বললাম, আবারও সেই সীমান্তে গতকালই বৃহস্পতিবার বেনাপোলে মিটিংয়ে হয়েছে বিডিআর বনাম বিএসএফ এর, কিন্তু তারপরে আজকে মানে বেড়া দেওয়ার কাজ শুরু করা যায়নি। সেটা যেমন একদিকে, অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে যেটা আগে ছিল না, সেখানে স্ট্রেঞ্জ কাটা হচ্ছে বিডিআর এর তরফে এবং অস্ত্রশস্ত্র নিয়ে আসা হয়েছে, এবং সেখানকার লোকাল যারা মানুষ, স্থানীয় মানুষজন এখানকার যারা কাজ করছে তাদেরকে হুমকি দিয়েছে, গুলি করবে প্রয়োজনে। তারা বেশ কিছু বাংকারও তৈরি করেছে। কেন এই সমস্যা? প্রথম কথা, ভারত ও বাংলাদেশের মধ্যে 4200 কিলোমিটার একটু বেশি সীমান্ত আছে। পশ্চিমবঙ্গে আছে 2200 কিলোমিটার, তার মধ্যে 538 কিলোমিটারে কোনো ফেন্সিং নেই। তার মধ্যে জল সীমান্ত আছে, স্থল সীমান্ত আছে। আসলে আমরা এমন অনেক জায়গায় দেখেছি যে একটা গ্রামের কোনো বাড়ির বসার ঘর ভারতে, রান্নাঘর বাংলাদেশে। তো এরকম প্রচুর আছে। এখন এটা দুপারের মানুষজনের সঙ্গে যোগাযোগ আছে, এবং যাদের ভারতীয় যারা কাঁটাতারের ওইদিকে যাদের জমি পড়েছে তারা কিভাবে যাবেন? বাংলাদেশিরা ভারতবর্ষে ঢোকেন, অবৈধ উপায়ে ঢোকেন, পাচার চক্র চলে। এখন বেড়া দিলে পরে তাদের ওই কারবার বন্ধ হয়ে যাবে, তো সেইটা একটা প্রতিবাদের কারণ। আর এখন বাংলাদেশ জুড়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার প্রবণতা হচ্ছে, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার দাবি করা হচ্ছে, এবং একই সঙ্গে সব জায়গায় বলা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। তো এই ভারতীয় আধিপত্যবাদ জিনিসটা কি, সে জিনিসটা ওরা পরিষ্কার করে বলেন না। যত এই ধরনের যুদ্ধ জিগির তোলা যাবে, এই যে ভারত এক্ষুনি আক্রমণ করছে, তাহলে কি হবে? বাংলাদেশে যখন বাজেট হবে তখন তাতে প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়বে। প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়লে নতুন সমরাস্ত্র কেনার একটা ধুম পড়বে। এই বোধহয় ভারত আক্রমণ করলো, তখন কিছু দালাল সক্রিয় হবে, সেনাকর্তা, ব্যুরোক্র্যাট, পলিটিশিয়ানরা। যখনই কোনো বড় আর্মস ডিল হয় তখন তারা খুব সক্রিয় হয়ে ওঠে এবং বিনিময়ে কাটপানি পায়। বাংলাদেশে ঢাকায় পাকিস্তানের হাইকমিশন অফিস এখন খুব সরগরম, দালাল রাজ চলছে। কিছুদিন আগে ঢাকার একটা 7 তারা হোটেলের 14 তলায় গেছিলেন পাকিস্তানের হাই কমিশনার, সেখানে তিনি সাইকেল রিক্সায় প্যাডেল করেছেন। অর্থাৎ দুদেশের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ সেটা বোঝাতে চাইছেন। আর ইশাক দার ফেব্রুয়ারি মাসে আসছেন, পাকিস্তানের বিদেশ মন্ত্রী। তারপরে নাকি ইউনুস যাবেন এপ্রিল মাসে ইসলামাবাদে। 10ই তাহলে পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হচ্ছে এটা বোঝাই যায়। আর এই যে সীমান্ত সংলগ্ন অঞ্চলে যে উত্তেজনা সৃষ্টির চেষ্টা, এটা কিন্তু এই ঘনিষ্ঠতারই ফল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ আমলা হচ্ছে নাসিমুল গনি। নাসিমুল গনি হচ্ছে 2000 সালে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা বাংলাদেশে। হিজবুত তাহরির 1953 সালে ইসরায়েলে প্রতিষ্ঠা পেয়েছিল। 57টা দেশে এই সংগঠনটি নিষিদ্ধ। আর ইউনুসের ভাষায় যিনি ওই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ নিজেও তো হিজবুত তাহরিরের সদস্য। তাহলে এরা শরিয়া প্রবর্তন করতে চায়। এদের কাছে ধর্মনিরপেক্ষতার
কোনো মানে নেই। এবং এরা বাংলাদেশের সনাতনীদের মানে হিন্দুদের মনে করে বাংলাদেশের যত সমস্যার মূলে এরা, সেই জন্য এথনিক ক্লিনজিং করতে চায়। এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তুললে পরে ইউনূস যে সর্বক্ষেত্রে ব্যর্থ সেটা চাপা পড়ে যায়। এই যে এত ট্যাক্স বাড়িয়েছে, রেস্টুরেন্টে খেতে গেলে 25% কর দিতে হবে, ভ্যাট বাড়িয়েছে 10%, আগে আরো 10% কর ছিল। মোবাইল রিচার্জ করতে গেলে 46 টাকা করে দিতে হবে। এখন $1 = 130 বাংলাদেশি টাকা। অনেকে বলছেন ওরা 150 টাকা হয়ে যাবে। তো IMF এর কাছ থেকে ওরা বেল আউট প্যাকেজ নিয়েছে, তা IMF এর কাছ থেকে বেল আউট প্যাকেজ নিলে IMF এর শর্ত মানতে হয়। যেমন পাকিস্তান ইতিমধ্যে 2 ডজন বার IMF এর কাছ থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে স্বাধীনতার পর থেকে। পাকিস্তানকে বলা হয় IMF অ্যাডিক্ট। পাকিস্তানে 1 লিটার পেট্রোলের দাম পাকিস্তানের টাকায় 1000 টাকা। তাহলে যে পথে বাংলাদেশ চলছে, তাহলে অচিরেই বাংলাদেশ পাকিস্তানকে ধরে ফেলবে। এখন এই সমস্ত দিকের থেকে নজর ঘোরাতে হলে একটা জিদ্দজিগির তুলতে হয়। এই ভারত আক্রমণ করলো, এই 100 কোটি হিন্দু ভারত বাংলাদেশে ঢুকে পড়লো, এগুলো হচ্ছে নজর ঘোরানোর পরিকল্পিত প্রয়াস। আজকে 10ই জানুয়ারি, 10ই জানুয়ারিতে কি হয়েছিল? বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস। 1972 সালের 10ই জানুয়ারি 290 দিন করাচির কারাগারে থাকার পর বঙ্গবন্ধু করাচি থেকে লন্ডন, লন্ডন থেকে দিল্লি, দিল্লি থেকে ঢাকায় ফিরেছেন। আমি শুনলাম আজকে আমেরিকায় প্রবাসী আওয়ামী লীগের সভায় শেখ হাসিনা ভার্চুয়ালি অ্যাড্রেস করবেন, কালকে ইতালিতে আওয়ামী লীগের প্রবাসীদের সভায় অ্যাড্রেস করবেন, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে যুবলীগ সমাজ মাধ্যমে ক্যাম্পেইন করছে 19শে জানুয়ারি শেখ হাসিনা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের অ্যাড্রেস করবে। অর্থাৎ 19শে জানুয়ারি মানে ট্রাম্পের শপথ নেওয়ার আগের দিন। খুবই তাৎপর্যপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। আমার যেটা ধারণা যে অন্তর্বর্তী সরকার বেশি দিন থাকতে পারবে না, ওখানে একটা সেনা অভ্যুত্থানের মতো কিছু একটা হবে। একদম। এই জায়গা থেকে যেটা যে যুদ্ধের জিগির তোলা বারবার, তার পিছনে তো সূক্ষ্ম একটা চাল বলা যায় এটা। কিন্তু প্রশ্ন যেটা, যে এই যে 71-এর যে যুদ্ধ এবং তার সঙ্গে ভারতের জড়িয়ে থাকা, ভারতের জন্য বাংলাদেশের সৃষ্টি, এই যে পুরো জিনিসটা, এইখানে একদিকে যদি আমরা ওপারে দেখি যে গত 15 বছর ধরে যেভাবে বঙ্গবন্ধু সবকিছুর ক্ষেত্রেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, কিন্তু অন্যান্যদের ব্রাত্য করে রাখা হয়েছিল, তেমন এপার বাংলায় ভারতের যে অবদান, এখানের যে সেনাবাহিনী থেকে শুরু করে যেভাবে যে কূটনৈতিক বা সম্পর্ক যেভাবে তৈরি হয়েছে, কিন্তু সেই জিনিসটা কিন্তু অর্থাৎ ওই সময়টার যে ভারতের অবদান এবং ওদিকে অন্যান্য অবদান, সেগুলো বোধহয় তুলে রাখ, মানে শুধুমাত্র তো বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ করেননি, মুক্তিযুদ্ধে বহু মানুষের যোগ ছিল, সাধারণ বাংলাদেশের যোগ ছিল। এমনকি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি বোধহয় কোনো একটা এলাকার কোর কমান্ডার ছিলেন, তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। মুক্তিযুদ্ধ লড়েছিল বাংলাদেশের মানুষ, ভারতীয় সেনা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, এবং খান সেনা যে বাংলাদেশিদের উপর অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত তৈরি করেছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর লক্ষ্য ছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার। পূর্ব পাকিস্তান মানে অধুনা বাংলাদেশে খান সেনার অত্যাচার তিনি সারা বিশ্বে তুলে ধরেছিলেন। নিক্সন কিসিঙ্গার তাকে সমর্থন করেনি, বঙ্গোপসাগরে 7 ফ্লিট পাঠানোর কথা হয়েছিল, কিন্তু সোভিয়েত রাশিয়া ভারতের পাশে থাকায় ইন্দিরা গান্ধী শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিলেন। এখন যারা 70 সালে পাকিস্তানে নির্বাচন হয়, তাতে পূর্ব পাকিস্তানের 98% আসনে জয়লাভ করেছিল আওয়ামী লীগ, কিন্তু তারা ভোট পেয়েছিল 74%। এই যে 26% ভোট যে পায়নি আওয়ামী লীগ 70-এর নির্বাচনে, তারাই হচ্ছে রাজাকার, আল শামস, আল বদর, জামাতে ইসলামী ইত্যাদি। এরা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। সেই জন্যই তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আগে রাখতে চাইছে। সেই জন্য তারা বলছেন যে মুজিববাদী সংবিধানের কবর দিতে হবে। মুজিব কোনোদিন মুজিববাদ বলে কিছু বলেননি, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে তো অস্বীকার করা যায় না। একদম
যতই জামাত বলুক, হেফাজত বলুক, হিজবুত তাহরির বলুন, যারা জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আগে রাখতে চান, কিন্তু সাধারণ বাংলাদেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের চেতনাটা অনেকটা বড়, এবং তারা কখনোই মুক্তিযুদ্ধের চেতনাটাকে বলেন না। শেখ হাসিনা শুধুমাত্র মুজিবময় করেছিলেন, বাকিদের তিনি কাজে ব্রাত্য করে রেখেছিলেন, এবং তার হাই হ্যান্ডেডনেস, নির্বাচনের নামে প্রহসন, একটা কোটেরি, কিছু ব্যবসায়িক গোষ্ঠী, তারা সমস্ত কিছু করেছে। সেখানে সাধারণ মানুষের প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। সংবাদ মাধ্যম তিনি যা বলতেন সেটাকেই ডিটো ফলো করত। তার সম্মিলিত ফল হচ্ছে এই গণ অভ্যুত্থান। মানুষের ক্ষোভ পুঞ্জীবিত হয়েছিল, সেই পুঞ্জীবিত ক্ষোভকে কাজে লাগিয়েছে আমেরিকার ডিপ স্টেট, আইএসআই, জঙ্গি জিহাদিরা। কিন্তু এখন বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে ইউনূসকে তারা মনে করেছিলেন যে সর্বরোগ হলো বিশল্যকরণী, সোনার বাংলা গড়ে তুলবেন, কিন্তু এখন তারা বিচার করতেন যে শেখ হাসিনার সময় অতটা যাই থাকুক মোটা ভাত কাটুনের অভাব ছিল না। কিন্তু এখন যেটা হয়েছে যে সাধারণ মানুষের টিকে থাকাই মুশকিল হয়ে গেছে। বাংলাদেশ তো কোনো মিডল ক্লাস নেই, একটা খুব বড় লোক আর একটা হচ্ছে খুব গরিব মানুষ। বড় লোকদের উপর কর চাপালেও কিছু এসে যায়, কিন্তু গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কি করবেন? ইতিমধ্যেই এস আলম গ্রুপ, বেক্সিমকো, গাজী টায়ার্স এর মতো প্রতিষ্ঠান ঢুকছে। ইতিমধ্যে 2 লক্ষ মানুষ কর্মহীন হয়েছেন। আরো কিছু গার্মেন্ট ইন্ডাস্ট্রি ক্লোজ হবে, তাহলে এই বেকার বাড়বে। ওখানে যদি কাজ না পাওয়া যায়, তারপরে কর বাড়লে পরে মানুষ জিনিসপত্র কিনবে কি করে? অর্থনীতি স্লথ হয়ে যাবে। তাই পুরো একটা মাৎসর ন্যায় চলছে বাংলাদেশে। এর থেকে মুক্তির উপায় নেই, এবং নির্বাচন হবে না, আলটিমেটলি ওখানে সেনা টেক ওভার করবে, এবং সেনা সবকিছু নিয়ন্ত্রণে আনার 2-3 বছর পরে একটা নির্বাচন হতে পারে। এই মুহূর্তে ওখানে নির্বাচন হবে না। আমরা শুনলাম, অর্কদা বললেন যে বাংলাদেশের যা পরিস্থিতি, সত্যি যে শান্তির দূত হিসেবে তিনি শান্তির নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষ ভেবেছিলেন হয়তো সোনার বাংলা গড়বেন ডক্টর ইউনূস, কিন্তু সেই সোনার বাংলা কোথায়? আর দেখার যে আগামী দিনে বাংলাদেশের কি ভবিষ্যৎ হতে চলেছে। সত্যি কি সেনাবাহিনীর হাতে ফের যাচ্ছে বাংলাদেশ? নজর সেদিকেই। ধন্যবাদ অর্কদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার।